আচ্ছা, মাগরিব আমরা সবাই পথে পড়লাম আর কি আর গাড়িতে। তখন তো ব্যারিস্টার আরমানও নিখোঁজ। হুম। আচ্ছা, ব্যারিস্টার আরমানকে যখন তুলে নেওয়া হয় সেই সময়টা কেমন ছিল? মানে তারা যখন এসেছিল আপনারা কি মনে করেছিলেন যে তাকে কিভাবে তুলে নেওয়া হয়েছে? আরমান ওই দিন আমরা তো 2 জায়গায় থাকতাম, মিরপুরের বাসায় আমি, হ্যাঁ, আর ওর জন্য একটা বাসা, যেহেতু ওই যে ও বাসায় আসতে পারতো না, হ্যাঁ, পুলিশের জন্য বড় ছেলেও আসতে পারতো না, সে তো চলেই গেল, আর ও আসতে পারতো না, আসলেই তো অ্যারেস্ট করবে, হ্যাঁ, এই ধরনের একটা ইয়ে ছিল। তো যার জন্য ওকে আমরা ডিওএসএসে একটা বাসা ভাড়া করে নিয়েছিলাম, যে যেখানে ও থাকবে। আচ্ছা, বৌমা মাঝে মাঝে যে থাকতো আর ও থাকতো এখানে, হ্যাঁ। তো ওই দিন ও মানে কোর্ট থেকে ফিরে তখন ওই বৌমা আর আমার মেয়ে ছিল, ছোট মেয়ে তাহেরা, ওদেরকে নিয়ে ও একটু মার্কেটিংয়ে বের হয়েছিল। আচ্ছা, মার্কেটিংয়ে বের হয়ে আর বারবার খালি আমাকে ফোন করছিল যে ওই দিন ছিল সোমবার, হ্যাঁ, আম্মু আসেন, আপনিও আসেন, হ্যাঁ। তাই আমি বলছি যে না, আমি রোজা রাখছি, আমি আসবো না। বলে কি এখানে এসে ইফতার করেন। ও যতবার ইফতার করার কথা বলতেছে আমি ততবারই না করতেছি যে না, আমি এখন আসবো না, হ্যাঁ, আসেন আমরা একসঙ্গে ইফতার করি। হ্যাঁ, ও রোজা ছিল, আসেন আমরা একসঙ্গে ইফতার করি। আমি বলছি না, আমি আসবো না। এই খুব কথা কাটাকাটি ওর সঙ্গে, মানে ও যতবার বলে ততবারে আমি রাগ করি, আমি আর যাইনি। আমি ইফতার করে ওই একটু ঘুমিয়ে পড়ছিলাম, হ্যাঁ। ঘুম থেকে উঠে আমি জানতে পারি যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আরমানকে অ্যারেস্ট করা হয়েছে। তখন অলরেডি অনেকখানি দেরি হয়ে গেছে, প্রায় ঘণ্টাখানিক হয়ে গেছে মনে হয়, ওকে নিয়ে গেছে। তখন তো আমি মানে খুব হয়রান যে কি করব এখন, হ্যাঁ, কি করব এটা ভাবতেছি। তো তখন আমার কাছে মনে হলো কি, বৌমারা তো বাসায় একা, তাহলে ওদেরকে আগে নিয়ে আসা দরকার, হ্যাঁ, এটা আমার মনে হলো। তো আমি ড্রাইভারকে পাঠাই দিলাম যে যান ওদেরকে নিয়ে আসছেন, হ্যাঁ। ওদেরকে নিয়ে আসতে বলার পরে আমার কাছে মনে হলো যে আগে তো খোঁজ নেওয়া দরকার যে কোথায় নিয়ে গেছে ওকে। হয় নিকটতম যে থানা, সে থানায় নিবে, না হয় ডিবি অফিসে নিবে, হ্যাঁ। তো কোথায় নিল এটা আগে খোঁজ নেওয়া দরকার। তখন ওদেরকে বললাম যে না, আগে ডিবি অফিসে যান। আমার যে পিএস ছিল, মানে মীর কাসেম সাহেব পিএস ছিল, ও আমার কাজ করতো, ওকে বললাম যে আগে ডিবি অফিস এসে তো থানায় দেখো, হ্যাঁ। তো থানায় যোগাযোগ করে দেখলো যে সেখানে নেই। তখন ওরা বলেছিল ডিবি অফিসে দেখতে হবে যে সেখানে আছে কিনা, হ্যাঁ। এখন একটা কীরকম অবস্থা যে আসলে বৌমারা ওখানে একা রয়েছে না, তো ওরা একা কেমন করে থাকবে, এই জন্য ওদের জন্য আমার খুব টেনশন হচ্ছে, হ্যাঁ। তখন আবার গাড়ি ঘুরাইয়া বললাম যে না, এখন এত দেরি হয়ে গেছে, এটা তো লাভ হবে না, ওদেরকে আগে নিয়ে আসা দরকার, হ্যাঁ। তো ওদেরকে আনতে চলে গেল। আর আমি, আমার বোনের ছেলে ওই সাংবাদিক, হ্যাঁ, আমাদের কোনো বিপদ আপদ হলে আরমান কিন্তু এই যে আমি আর এক সময়ে যে সেই সময় একবার অ্যারেস্ট হয়েছিল, তখন আমার ওই বোনের ছেলেই ওকে ইয়ে করে নিয়ে আসছিল থানা থেকে, হ্যাঁ, জেল থানা পর্যন্ত গিয়েছিল, ও নিয়ে আসছিল। তো ওকে ফোন করলাম, ও আমার ফোনটা ধরে বললো কি যে হ্যাঁ জানি, খেলাম মা জানি, তা আপনি কোনো টেনশন করেন না। তো ও জানছে মানে আমি নিশ্চিত যে ও জানলে তো ও একটা ব্যবস্থা করবে, এটা আমার নিশ্চিত ছিল। কিন্তু তখনও আমি জানি না যে ও আসলে অ্যারেস্ট। ও তখন এয়ারপোর্টে গেছিল থাইল্যান্ড যাওয়ার জন্য, ওকে এয়ারপোর্টে আটকানো হয়েছে। এবং ও যখন আমার ফোনটা রিসিভ করছে তখন ওই পুলিশটা চারিদিকে ওকে বসায় রেখে ওকে বলছে রিসিভ করেন, হ্যাঁ, এবং এসে দেন, হ্যাঁ। তো লাউড স্পিকারে দিছে, তো ও কথা বলতেছে, ওনারা শুনতেছে, হ্যাঁ। এই জন্য ও খালি বলছে হ্যাঁ খালাম্মা আমি জানি, আপনি একটু টেনশন করেন না, হ্যাঁ। বাস আমি তো শান্ত যে ও জানে আর কি। এই অবস্থার মধ্যেই তখন তো চারিদিক থেকে ফোন আসতে শুরু করলো। তখন আসল ঘটনাটা জানলাম, পরে জানলাম যে ও অ্যারেস্ট, হ্যাঁ। সারা রাত ওকে অ্যারেস্ট করে রাখছে, কারণ ওই যে আরমান ওকে ফোন করছিল, হ্যাঁ। আচ্ছা, আরমান ওকে ফোন করছিল যে স্বাভাবিকভাবে আমরা কোনো কিছু সমস্যা হলে ওকে ফোন করতাম আগে, যেহেতু ও সাংবাদিক, হ্যাঁ, ও মানে জানবে যে কি করা উচিত বা কি এটা বলতে পারবে সেই জন্য। কিন্তু এই সবার ফোনই আসছে পুলিশের সামনে, ও ফোনগুলো ইয়ে করছে, কিন্তু আগের থেকে ওর ফোন ইয়ে করে ওইখানে
ফোন ট্র্যাক করছিল আসলে, আরমান কোথায় কোথায় ফোন করে সেই লোকদেরকে ওরা মানে খোঁজ নিয়ে সেখানে তাদেরকে আবার অ্যারেস্ট করলো, করে রাখছে, হ্যাঁ, আচ্ছা যাতে ওর জন্য কেউ দৌড়াদৌড়ি করতে না পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, যখন ব্যারিস্টার আরমানকে তুলে নেওয়া হলো তার বাসা থেকে, তখন সেখানে তার ওয়াইফ বা তার ছোট দুইজন বাচ্চা, দুইটা মেয়ে আছে, ওরা তো তখন অনেক ছোট ছিল, ওদের প্রতিক্রিয়া কি ছিল? ওরা কি বুঝতে পেরেছিল? হ্যাঁ, বুঝতে পেরেছিল। এবং তখন ওরা তো মার্কেটিং থেকে আসার পরে খাবার খাবে, তো টেবিলে ওরা খাবার দিচ্ছে আর আরমান রেডি হয়ে টেবিলে আসবে। এখন টেবিলে কেবল যাচ্ছিল ওরা খেতে বসবে, এই সময় কলিং বেল বাজে। কলিং বেল বাজার পরে কলিং বেলটা কিরকম নর্মাল না আর কি, টিং 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 করে মানে একটার পর একটা ইয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা মানে আগ্রাসী একটা ইয়ে করে হচ্ছে। তখন হলো কে, হ্যাঁ, তখন বৌমা বলছে যে তুমি থাকো আমি দেখি। হ্যাঁ, তো ও ওই ইয়েতে চোখ দিয়ে দেখে যে উইথ আর্মস, হ্যাঁ, সিভিল ড্রেস কিন্তু আর্মস আছে, যার জন্য ও বললো যে এরকম। হ্যাঁ, তখন ওদেরকে যদি কথা খুব অ্যাগ্রেসিভভাবে কথা বলতেছে, তখন আরমান ওদেরকে বলছে তোমরা সরো আমি দেখি। কারণ আরমানেরই হলো যে ওরা যদি মেয়েদের সাথে কোনো খারাপ ব্যবহার করে, আমার মেয়ে আছে ওইখানে, মেয়ে বৌমা দুজনে ওরা আগায় গেছে, কিন্তু ওরা আগায় যে কথা বলতেছে তখন আরমান নিজে দরজা খুলছে। ওরা দরজা খুলতে দেওয়ার জন্য অপেক্ষা করছে না, একদম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে এসে আরমানকে ধরছে আর কি। হ্যাঁ, ধরার পরে তো দরজা খোলার আগে ওই এদের সাথে কথা বলছে আর মোটামুটি বুঝতে গেছে যে আরমানকে ধরার জন্য আসছে আর কি। হ্যাঁ, তো ওরা দরজা খুলে আর অপেক্ষা করে নেই, ধাক্কায় নিয়ে যাচ্ছে। আর কাজের মেয়ের কোলে ছিল ওর বড় মেয়ে, তো ও খেয়াল করছে যে আব্বুকে তো ধাক্কায় নিয়ে যাচ্ছে, ওই স্যান্ডেল পরার সময় দেয় নেই। হ্যাঁ, তো ওর কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে। ও আব্বুকে জুতা পরায় না, জুতা পরায় না, ও নিজে জুতাটা হাতে নিয়ে কাজের মেয়ের সাথে সাথে যাচ্ছে। ওরা তো ওকে ধাক্কায় সিঁড়ি দিয়ে নামছে। আর আমার মেয়ে তখন ওর ছবি তোলার চেষ্টা করছিল, তখন ওরা ওকে ধাক্কা দিয়ে এর কাছে ওর ছবি তুলতে পারে নাই আর কি। হ্যাঁ, কিন্তু ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে আমার ভাইকে নিয়ে যাচ্ছে, তোমরা বের হও। হ্যাঁ, এরকম একটা স্ট্যাটাস দিছে। কিন্তু সেই সময় তো কারো বের হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আসলে সবাই তো যার যার জীবন নিয়ে সে তো ও গাড়ির কাছাকাছি যেতে দেয় নাই ওরা। হ্যাঁ, বলছে যে জুতাটাকে করতে বলছে যে আমাদের কাছে দাও, এরকম ছুঁড়ে দিছে আর কি। এই স্মৃতিটা তার একদম ছিল, মানে বছর দুয়েক তো তার খুবই এটা তার এসেছিল, পরে যে আস্তে আস্তে ভুলে গেছে আর কি। বয়স তখন কত ছিল? তখন ওর 4 বছর বয়স। হ্যাঁ, তো এটা তার কাছে খুবই একটা শোকিং ব্যাপার ছিল যে আব্বুকে জুতা পরতে দেয় নাই। হ্যাঁ, এবং ও নিয়ে গেছে সেই জুতাও তাকে দেয় নাই আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা তার কাছে ও মনে করছে যে ও যে আব্বুকে পরাই দিবে জুতাটা, কিন্তু ওনারা জুতাটা বলছে তা আমাদের কাছে দেন। হ্যাঁ, এইভাবে নিয়ে গেছে, নাকি ছুঁড়ে দিছে, ওরা উঠায় নিছে, ঠিক বলতে পারছে না। তো এই একটা অবস্থা আর কি। হ্যাঁ, শহীদ মীর কাসেম আলীর যখন শাহাদাত হয় তখন ব্যারিস্টার আরমানও নিখোঁজ অবস্থায় ছিলেন। দুইটা ঘটনা কাছাকাছি সময় ঘটেছে, তো এটা অবশ্যই আপনার জন্য একটা বিশাল পরীক্ষা ছিল। একদিকে হাজব্যান্ডের শাহাদাত, অন্যদিকে ছেলের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া। তো সেই সময়টা আপনি কিভাবে মোকাবেলা করেছেন? অবশ্যই আপনার জন্য একটা মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল, একসাথে দুইটা বড় ধাক্কা, কিভাবে মোকাবেলা করেছেন? ব্যাপারটা অনেক কঠিন ছিল, আসলে খুবই কঠিন ছিল। কারণ ওর আব্বা যখন অ্যারেস্ট হলো তখন আমাদের মেইন ইয়েটা ছিল যে আরমান আছে। হ্যাঁ, আইনি দিক থেকে যে সেরকম দেখছে, আবার সাথে সাথে পরিবারকেও দেখাশোনা করছে, কারণ আমার বড় ছেলে তখন দেশে নাই। হ্যাঁ, আবার বড় ছেলের যে মামলা, সেই মামলাও কিন্তু আমার ছোট ছেলেই দেখছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আরমান তখন আমাদের অভিভাবক হিসাবে কাজ করছে আসলে পুরা পরিবারের। তো তখন আমাদের কাছে পুরো পৃথিবীটাই আসলে খুবই কঠিন মনে হয়েছে। খুব আমার কাছে মনে হতো যে পৃথিবীর সব আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মনে কি নিঃশ্বাস ছাড়ার মতো অক্সিজেনটাও মনে হয় বাতাসের মধ্যে আর নাই। হ্যাঁ, এরকম মনে হতো যে সূর্যটা মনে হয় আলো দেওয়া বন্ধ করে দিচ্ছে। সূর্য উঠছে প্রতিদিন, কিন্তু আমি কোনো আলো পাচ্ছি না। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো অনেকটা
দিশেহারা বলা যেতে পারে। 2 মেয়ে ছিল আমার, ওই মেয়েরা লেখালেখি করতো এসে ফেসবুকে, ওদেরও উপরে খুব হুমকি দামকি সারাক্ষণই থাকতো। হ্যাঁ, তো এই সব কিছু মিলে আসলে খুবই কঠিন একটা অবস্থা ছিল আর কি, যে সেই সময় ইয়ে করা। হ্যাঁ, তারপরেও তো মানে দিন চলছে, সংসার চালিয়ে নিতে হয়েছে, বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে। মনে হয়েছে যেমন মানে সামনে আমার আসছে, মানে এগুলো আসছে, আমি 2 হাত দিয়ে সরানোর চেষ্টা করছি, কিন্তু 2 হাত দিয়ে সরাচ্ছি, আবার এসে আবার সব এগুলো সামনে আসছে, আবার চেষ্টা করছি, এরকম একটা দম বন্ধ করা একটা পরিস্থিতি ছিল আসলে।